গায়ের রং বেশ মাজা মাজা, চিকন কোমর, কোকড়া কোকড়া চুল পিঠময় ছড়ানো, ঘন পালকে ঘেরা বড় বড় চোখের খরচাহুনি, নিটোল কাঁচা বেলের মতো দুই বুক, তানপুরার খোলার মতো ভারী পাছা, পাতলা রসে ভরা ঠোঁট, টুসকি মারলেই রক্ত ছুটবে, সারি সারি মুক্তোর মতো সাজানো দাঁত, পরনে ছিল জংলা জংলা একটা শাড়ি। তাতেই তাকে জাদুকরি মনে হচ্ছিল। আজ আপনাদের পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প শেষ পারানি। আমাদের অডিও বুক বাই বাণী তৃতীয় চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নয়নপুরের এই অংশটা সবচাইতে জমজমাট। একটা খোয়ার রাস্তা উত্তর থেকে খাড়া দক্ষিণে গেছে, আর দুধারে দোকান পসরা, পানবিড়ির দোকান, ভুসি মালের দোকান, জামা কাপড়ের দোকান। তামা, কাঁসা, রূপো, মণিহার, পোদ্দারি, কত রকমের যে এখানে ছড়ানো লেখাজোখা নেই। কলকাতা ধাঁচে এখানকার রেস্টুরেন্টের নাম শ্যামলী ক্যাফে। হেয়ার কাটিং সেলুনের, কেশ বিন্যাস, লন্ড্রির নাম মলিন মুক্তি। বিজলি আলোর দাক্ষিণ্যে এখানে এসে পৌঁছয়নি, তাই বাজারের মাঝে মধ্যে ডায়নামো চালিয়ে একটা সিনেমা হল আসর জাগিয়ে বসেছে। দিনে দুবার শো। আরম্ভের আগে দুবারই বেশ সমারোহ করে চটকদারি হিন্দি গান বাজানো হয়। দক্ষিণে রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেটা উঁচু বাঁধ, বাঁধের তলায় নদী, ওপারে সারি সারি ধান ক্ষেতের আড়ত। উত্তরের শেষ প্রান্তে হারান সাধুকার পান সিগারেটের দোকান। হারান এই তল্লাটের সবচাইতে বড় বিড়ি সিগারেটের কারবারি। 10-12 জন কারিগর সারাদিন বিড়ি বেঁধে হিমশিম খেয়ে যায়। মস্ত উনুনে তারের জাল পেতে সেই বিড়ি সেকা হয়। 30 বছর আগে নয়নপুরে এসেছিল বৃন্দাবন, তখন তার বয়স 25। সেই থেকে হারানের দোকানে বিড়ি বাঁধার কাজ করে আসছে। বাজে পোড়া ঠ্যাঙা তালগাছের মতন চেহারা, ভাঙা চোরা মুখ, মাথার চুল ধোঁয়াটে রঙের। সমস্ত দিন নিঃশব্দে ঘাড় গুঁজে বিড়ি বেঁধে যায় সে। এছাড়াও আরেকটা শখও রয়েছে, ছোটখাটো একটা কীর্তনের দল আছে তার। কোথাও ডাক পড়লে গিয়ে আসে, বিশেষ করে সব যাত্রায় যাবার ডাক বেশি। মাসটা আষাঢ়। সেই বিকেল থেকে থেমে থেমে রূপুর গুরুর মতো চোখ ভুলানো বৃষ্টি পড়ছে। এখন দোকানের সামনের দিকে বসে আছে হারান। এখানে বসেই সে বেচা কেনা করে। কালো থলথলে শরীর, গলা বলে কিছু নেই, ঘাড়ের ঠিক উপরটায় মুন্ডুটা লাগানো। বয়স 50-এর কাছাকাছি, কলপ মাখা বাবরি পরিপাটি করে আঁচড়ানো। পেছন দিকে কারিগরদের বসবার জায়গা। সেখানে মা কালীর ফটো যেমন আছে, তেমনি আলু থালু বসনা সিনেমা নায়িকাদের ছবিও ভক্তি ভরে সারি সারি সাজানো। অন্য কারিগরেরা আজ আগে ভাগেই চলে গেছে। শুধু বৃন্দাবন আর অল্প বয়সী একটি ছোকরা, নাম লোটন, বিড়ি বাজছে। দেখতে দেখতে ঝপ করে সন্ধে নেমে গেল। সঙ্গে সঙ্গে নদীর দিক থেকে বাতাসও ছাড়ল, সাঁই সাঁই ঝোড়ো বাতাস। বৃষ্টিটাও আর রূপোর গুঁড়ো হয়ে রইল না, নিমেষে তাতে শীষের রং ধরে গেল, আর ধারালো ফলায় তার ঝরতে লাগলো। বর্ষার রাতে লোকজনের আনাগোনা কম, নেই বললেই হয়। বাজার পাড়ার দোকানে দোকানে আলো নিভছে, ঝাঁপ পড়ে যাচ্ছে। হারান একবার আকাশের দিকে তাকালো, তারপর কোনাকুনি উত্তরে। তার দোকানের পর খানিকটা জায়গা ফাঁকা, বাড়িঘর কিছু নেই, অল্প অল্প ঝোপঝাড় শুধু। ওই জায়গাটা পেরিয়ে গেলেই কামিনী পাড়া। দিনের বেলায় পাড়াটা পড়ে পড়ে ঝিমোয়, তারপর রাত গাঢ় হলে বাজারের বাতি একে একে নিভলে ওখানে আলোর ফোয়ারা ছোটে।
বাজারের রসিক নাগরেরা ভনভনে মাছির মতো ওখানে গিয়ে জোটে। বাকি রাত কামিনী পাড়ায় প্রমত্ত উৎসব চলতে থাকে। আজ বর্ষার রাতে ওখানে একটু পরে আসর জমবে। হারান চঞ্চল হয়ে উঠল, কেননা তার বাধা মেয়ে মানুষ আছে কামিনী পাড়ায়। ওদিক থেকে চোখ ফিরিয়ে এনে যেখানে কারিগররা বসে সেদিকে চোখ ফেরালো হারান। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই লোট না, এ বেন্দা, আজ যদ্দূর হয়েছে থাক, কাল এসে আবার লাগিস। বলা মাত্র ছোকরা কারিগরটা উঠে পড়ল। বৃন্দাবন কিন্তু মুখ তোলেনি, আপন মনে কাজ করেই যাচ্ছে। হারান সাধুকা গলা চাড়িয়ে আবার ডাকলো, হে বেন্দা। বৃন্দাবন আবার তাকালো, কি হয়েছে? আজ ক্ষমা দে বাপু, সবে তো সঞ্জে হলো, হাতের কাজটা সেরেলি, তারপর না হয়। গলা তুলে একবার দেখে নিল হারান। এখনো যা বিড়ির মশলা বৃন্দাবনের কুলোয় মজুদ রয়েছে তা ফুরোতে ঘন্টা ৩-৪ লেগে যাবে। অসহিষ্ণু সুরে সে বলল, আজকে রাতটা কি মাটি করে দিতে দিয়ে যাস বেন্দা? কেন? আরে সালা, বৃষ্টি পড়ছে দেখছিস না? চোখের তারায় নাচন দিয়ে হারান বলল, টাকারমণি সেজে গোজে বসে থাকবে? বাংলা মাল আর পরোটা মাংস গিলে আজকের রাতটা যা জমবে মারি, তা চল না আজ আমরার সঙ্গে একটা মাদি পায়রা জুটিয়ে দেবো ক্ষণ, সারা রাত শালা চেটে পুটে খেতে পারবি, রাতখানা যা কাটবে না। বৃন্দাবন আতকে উঠল, না না খামোশাই, মতলব ছাড়ো, আমি কি ওপাড়ায় কখনো যাই? শালা বেদ্য কাকি বেক্ষাচারী হয়ে বসছে, আগে ওপাড়ায় যেতিস না? করুণ মুখে কিছু বলতে যাচ্ছিল বৃন্দাবন। ঠিক সেই সময় দুটো লোক ভিজতে ভিজতে এসে হাজির। দুজনই মাঝ বয়সী। একজনের চেহারা রসকসীন শুকনো, দ্বিতীয়জন মোটামুটি হৃষ্টপুষ্ট। শুকনো চেহারার লোকটা শুধুলো, এখানে বৃন্দাবন দাস বলে কেউ আছে? কেতন টেতন গায়? ভুরু কুচকে হারান জিজ্ঞেস করলো, আছে কেন? আমরা সঙ্গে নিয়ে যাব, লোক মরছে, মরার সঙ্গে কীর্তন গাইতে গাইতে শ্মশান ঘাটে যেতে হবে। পেছনের দিকে বসে কথাগুলো শুনছিল বৃন্দাবন। এবার হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে এসে 2 হাত জোর করে বলল, আমার নাম বৃন্দাবন। তা মশাইরা কোত্থেকে আসছেন? নমস্কার করে শুকনো লোকটা বলল, হুই নদীর ওপারে, চিত্তিরগঞ্জ থেকে আসছি। লিন, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, আপনার দলবল। বাধা দিয়ে বৃন্দাবন বলল, কিন্তু এ বন্যায়। টেরা বাঁকা দাঁত বার করে লোকটা হাসল, কথা শোনো দাস মশাইয়ের, বন্যা বলে কি জন্ম মৃত্যু আটকায়? হারান বলে উঠল, তা বটে, কিন্তু বৃন্দাবনের খবর কোথায় পেলেন? লোকটা বলল, ফুল ফুটলে কি গন্ধ ঠেকেই রাখা যায়? ঠিক নাকে এসে লাগে। বলতে বলতে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। বৃন্দাবনের চোখে চোখ রেখে বলল, আর দেরি করবেন না দাসমশাই, এ দুপুরে মরেছে, এতক্ষণে শুকিয়ে মরা কাঠ হতে চলেছে। তা ভাবনার কিছু নাই, বর্ষা যখন নেমেইছে, আপনাকে ঠকাবো না, ঠিক পুষিয়ে দেব। বড় লোকের ব্যাপার, বুঝলে না? একটু চিন্তা করে বৃন্দাবন বলল, যে মরেছে সে মেয়ে ছেলে না বেটা ছেলে? লোকটা কিছুক্ষণ অবাক থেকে বলল, মরার আবার বেটা ছেলে মেয়ে ছেলে কি? তা আপনি যখন জানতে চাইছেন বলি, মেয়ে ছেলে। ঘাড় কাত করে বৃন্দাবন বলল, তাহলে হলো না, আপনারা অন্য কীর্তনওয়ালার কাছে যান। সে কি? লোকটা বিমূঢ়ের মতো তাকালো, এই বৃষ্টিতে আর কার কাছে যাব? আর কাউকে তো চিনিও না। অন্য জায়গায় গেলে আপনি যা পান তার 4 গুণ 6 গুণ দেব, যা চাইবেন তা পাবেন। হারান বলল, এতগুলো টাকা পাবি, যা চলে যাবেন দা। ভরসা পেয়ে লোকটা হারানকে বলে,
বলুন দাস মহাশয়কে, একটু বুঝিয়ে বলুন। টাকার কথা কিন্তু টলল না বৃন্দাবন। মেয়ে মানুষকে আমি গান শোনাই না, আমি যাব না। গলার স্বর শুনে মনে হলো তার কথার নড়চড় হবে না। লোকটা স্তম্ভিত। বলল, মোরা আবার গান শুনবে কি মশাই? বৃন্দাবন উত্তর দিল না। আরো খানিকক্ষণ সাধ্য সাধনা করল লোকটা। তারপর হাল ছেড়ে দিয়ে সঙ্গে সেই হৃষ্টপুষ্ট লোকটাকে বলল, কি ফ্যাসাদে পড়লাম বল দেখিনি। মাকে মরলে তো মরলে তাই বর্ষাকালে। কেন বাবু, বর্ষার 2 মাস ছাড়া বছরে আর 10টা মাস পড়েছিল, তখন মরতে পারতি তো। মরলি মরলি। কুন্ডু মশাইয়ের যে কি বাইজে জাগলো, মাগিকে কীর্তন শুনতে শুনতে শ্মশানে নিয়ে যাবে। তাও যদি বিয়ে করা বউ হতো। বাধা মেয়ে মানুষের জন্য ঘটা কত। সারা জন্ম পাকে মুখ গেজে রইল, এখন সতী সাবিত্রী সাজিয়ে কীর্তন শুনতে শুনতে স্বর্গের রথে চড়িয়ে দিতে চাইছে কুন্ডু মশাই। লোকটার কথা শুনতে শুনতে চোখ তীক্ষ্ণ হয়ে উঠেছিল বৃন্দাবনের। অনেকখানি আগ্রহ নিয়ে সে শুধালো, চিত্তিরগঞ্জ থেকে আপনারা আসছেন তো? আগে। লোকটা ঘাড় ফেরালো। কোন কুন্ডু মশাইয়ের কথা কইছেন? নিসে কুন্ডু, ধান চালের আড়ত আছে যার, তেলের ঘানি আছে। বিদ্যুৎ চমকানের মতো কি যেন খেলে গেল বৃন্দাবনের বুকের ভেতর দিয়ে। পাপা গলায় বলল, তার মেয়ে ছেলে মরেছে? কি নাম বলুন দেখিনি। নাম জানি না, লোকটা বলল। কুন্ডু মশাইয়ের কি আরো একটা মেয়ে মানুষ? বৃন্দাবনের 50 বছরের জীর্ণ হৃৎপিণ্ডটা ভয়ানক কাঁপছিল। পদ্মই কি তবে মারা গেল? চিত্তিরগঞ্জের ওপার থেকে কেউ যেন তাকে অদৃশ্য হাতছানি দিয়ে ডাকছে। তার বিচিত্র ঘোরের ভেতরে মনে হচ্ছে ওখানে একবার তাকে যেতে হবে, যেতেই হবে। হঠাৎ সে বলে উঠল, আমি যাব। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে লোকটা বৃন্দাবনের হাত জড়িয়ে ধরল। বাঁচালেন দাসমশাই, এই জল ঝড়ে রাত্রিরে কোথায় কীর্তনের দল খুঁজতে যেতাম। বৃন্দাবন যেন তার কথা শুনতে পেল না। সব যাত্রায় একা গেলে তো চলবে না। লোক দুটিকে সঙ্গে নিয়ে ভিজতে ভিজতে দল বল জুটিয়ে ফেলল। তারপর খোল কত্তাল প্রেম জুড়ি নিয়ে খেয়াঘাটে গিয়ে উঠল। নদী পেরিয়ে বেশ খানিকটা হাঁটতে হলো। সারাটা পথ সেই রোগা শুকনো লোকটা সমানে বকবক করে যাচ্ছে। কি বলছে কিছুই বুঝতে পারছে না বৃন্দাবন। আষাঢ় মাসের একটানা বৃষ্টি, বিদ্যুৎ চমক, বাজের আওয়াজ, ঘন অন্ধকার সব নিরাকার হয়ে গেছে তার কাছে। চরাচরে একটা মুখই সে দেখতে পাচ্ছিল, পদ্মর মুখ। পদ্ম কি মরে গেছে? এই প্রশ্নটাই ক্রমশ বড় হয়ে তার চোখের বাইরের সব কিছু ঢেকে ফেলেছে। শেষ পর্যন্ত রোগা লোকটা যেখানে তাদের নিয়ে এলো সেটা একটা দোতলা বাড়ি। বলল, আমরা এসে গেছি, ভেতরে আসুন দাসমশাই। বিজলি বাতি চিত্তিরগঞ্জে এসে পৌঁছয়নি। ভেতরে ঢুকে দেখা গেল 8-10টা হ্যাজাক জেলে বাড়িটাকে আলোয় আলোয় একেবারে দিন করে ফেলা হয়েছে। অনেক লোকজনও দেখা গেল। তারা কেউ পা টিপে টিপে হাঁটছে, কেউ ফিসফিসিয়ে কথা বলছে। তাদের চোখ মুখ চলাফেরা কথাবার্তা সব একাকার হয়ে মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা ঘটে গেছে, নিদারুণ শোকাবহ কোনো ঘটনা। সেই লোকটা বৃন্দাবনের কানের ভিতরে মুখ গুজে বলল, দোতলায় চলুন, মরা সেখানেই রয়েছে। কুন্ডু মশাইও তাকে আগলে যক্ষীর মতো বসে রয়েছে। মশাই, মাগিটা ভাগে করে এসেছিল বটে, 7 দিন ভুগে ভুগে আজ মরল। এই 7 দিন কুন্ডু মশাই গদিতে যায়নি, নিজের বাড়িও ফেরেনি।
মেয়ে মানুষটা মরবার পর কুণ্ডমশার কান্না যদি দেখতেন, কলিকালে দেখালে বটে। উঠতে উঠতে আরো কত কথা উঠল। এ বাড়িটা কুণ্ডিমশাই ওই মাঘিকে লেখাপড়া করে দিয়েছে, রাখতেও রানীর মতো। দুটো চাকর, দুটো ঝি, গাবর্তি গয়না, কপাল বুঝুন একবার। দোতলায় এসে ডান ধারের প্রথম ঘরখানায় বৃন্দাবনকে নিয়ে গেল লোকটা। চমৎকার নতুন একখানা খাটে মৃতদেহ শোয়ানো হয়েছে। বৃন্দাবন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে মুখ দেখা যাচ্ছে না। মৃতদেহের শিয়রের দিকে একটা চেয়ারে গোলকাল বাবু চেহারার একজন মানুষ মনে হয়। তবে এই মুহূর্তে গিলে করা ফিনফিনে পাঞ্জাবি কি কুচনো দেশি ধুতি সব দুমড়ে মুচড়ে রয়েছে। চোখ দুটি আরক্ত, ফোলা ফোলা, গালে শুকনো জলের দাগ। ভদ্রলোক তো সত্যি শোকাচ্ছন্ন, অনায়াসেই টের পাওয়া যায়। উনি যে কুণ্ডমশাই তাতে সংশয় নেই। কটি লোক ছড়িয়ে ছিটিয়ে তার চারধারে বসে কিংবা দাঁড়িয়ে আছে। সঙ্গে সেই রোগা লোকটা সোজা শোকার্ত প্রৌঢ়টির কাছে গিয়ে সম্ভ্রমে বলল, বাবু, কেতনের দল নিয়ে এসছি। ভদ্রলোক বললেন, ভালো, দল যখন এসেই গেছে তখন শ্মশানে যাবার ব্যবস্থা করে ফেলো আগে, বলে লোকটি বৃন্দাবনের দিকে ফিরল। নিচে চলে গেলেন দাসমশাই। একটু জেরিয়ে নেবেন, তারপর তো বেরোতে হবে। এত কথা হচ্ছে, কিন্তু সেসবে বৃন্দাবনের মনোযোগ নেই। এক দৃষ্টে সে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। লোকটি যখন নিচে যাবার কথা বলল, তখন নিচে অজ্ঞাত সারি বুঝিবা দুপা ডাইনে ঘুরে চট করে মৃতের মুখটা দেখে নিল বৃন্দাবন। এতক্ষণ যে ভয়টা সে করছিল, তাই বদ্ধই। কুণ্ডমশাই কোথাও কোনো ত্রুটি রাখেনি। শেষ যাত্রায় বেরোবার আগে সাধের মেয়ে মানুষকে চন্দনে, নতুন বেনারসিতে, সিঁদুরে, আলতায় আর ফুলে ফুলে সাজিয়ে দিয়েছেন। বৃন্দাবন ফুল, চন্দন, সাজসজ্জা কিছুই দেখছিল না। পদ্মর মুখ দেখার সঙ্গে সঙ্গে চারদিক যেন নিমেষে শূন্য হয়ে গেছে। মনে হলো সীমাহীন আচ্ছন্নতার ভেতরে কখন যে সেই রোগা চিমড়ে লোকটার সঙ্গে নিচে নেমে এসেছে। বৃন্দাবনের খেয়াল নেই। একটা ঘরে ঢাকা ফরাসের উপর তাকে আর তার দলবলকে বসতে দেওয়া হয়েছে। বৃন্দাবনের মনে হলো সে যেন চিত্তিরগঞ্জের কুণ্ডু মহাশয়ের মেয়ে মানুষের বাড়িতে লম্বা ফরাসে বসে নেই। দমকা বাতাসে ভর করে ৩০ বছর পেছনের দিনগুলোতে ফিরে গেল। বৃন্দাবনের বয়স তখন ২৫। বাবা মা ভাই বোন কেউ নেই। ২-৪ বিঘে জমিজিরা তো নেই। চেহারারও তো ওই ছিঁড়ি, বাজে পোড়া ঢ্যাঙা তাল গাছ। থাকার জন্য তখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবন। কোথায় বাঁকুড়া শহর, কোথায় বিষ্ণুপুর, কোথায় বর্ধমান, এমন জায়গা নেই যেখানে একবার হানা দেয়নি সে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত নয়নগড়ের এসে ঠেকেছিল। তারপর কিভাবে হারান সাধুকার দোকানে কাজ জুটিয়ে নিয়েছিল এতকাল পরে মনে পড়ে না। হারানের আর ২জন কারিগরের সঙ্গে ভাগে বাজারের পেছনের দিকে একখানা ঘর ভাড়া করেছিল, থাকতো সেখানে। এখনো সেইখানেই থাকে। সারাদিন ঘাড় গুজে বিড়ি বেঁধে যেত বৃন্দাবন। রাত্রিরে ডেরায় ফিরে গান বাজনা করত। গানটার শখ বললেও শখ, নেশা বললেও নেশা। গলাখানা চমৎকার। সেই বয়সে তাতে কাঁচা সরল ভাব মেশানো থাকত। বৃন্দাবন গাইত কীর্তন, কেষ্টযাত্রার গান, পদাবলীপালা, সব গানই তার ভক্তিমূলক।
এসব কেউ তাকে শেখায়নি, নিজেই শুনে শুনে শিখেছে। হারানের দোকানে কাজ পেয়ে অনেকখানি নিশ্চিত হতে পেরেছিল বৃন্দাবন। অন্তত পেটের দুর্ভাবনা তার ঘুচেছিল। বিড়ি বেঁধে গান গেয়ে দিন ভালোই কাটছিল। এই সময় তার জীবনে ঝড় উঠল। যে কারিগরদের সঙ্গে বৃন্দাবন থাকত তাদের একজনের নাম নিতাই। একদিন ফিসফিসিয়ে নিতাই বলেছিল, বেন্দা দাদা, একজন তোমার গান শুনতে চেয়েছে। বৃন্দাবন শুধিয়েছিল, কে রে? সে আছে একজন। ঠোঁট টিপে রহস্যময় হেসেছিল নিতাই। কবে শোনাতে যাবে বলো? তোমার গান শুনবার জন্য সে পাগল। তখন বৃন্দাবনের সেই বয়সে, যখন নিতান্ত অকারণে গাইতে ভালো লাগে, আবার কেউ যদি শুনতে চায় তো কথাই নেই, আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সে বলেছিল, শোনাবো। কবে শোনাতে হবে? ধরো কাল দুপুরবেলা তো দোকান ছুটি, তখন তোমায় নিয়ে যাব। পরের দিন দুপুরে খোল কত্তাল নিয়ে নিতাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিল বৃন্দাবন। হারানের দোকানের পেছনে ফেলে উত্তরে কামিনী পাড়ার কাছাকাছি আসতেই চুল খাড়া হয়ে উঠেছিল বৃন্দাবনের। দম আটকানো গলায় বলেছিল, ই কোথায় নিয়ে এলে নিতাই? এখানে তো খারাপ মেয়েরা থাকে। খারাপ হোক ভালো হোক, তোমার মাথা ব্যথা কিসে? তুমি এসছো গান শোনাতে, চলো দেখিনি। বৃন্দাবন ফিরে আসতে চেয়েছিল, কিন্তু নিতাই ফিরতে দেয়নি। একরকম জোর করেই তাকে ধরে নিয়ে গিয়েছিল। কামিনী পাড়ার খাপড়া ছাওয়া সারি সারি ঘরগুলোতে কেউ পুরনো শাড়ি সেলাই করছে, কেউ বা চাল বাঁধছে, কেউ হয়তো ঘুমোচ্ছে। দুপুরবেলাটা এ পাড়ার পক্ষে নেহাতি অসময়। কামিনী পাড়ার শেষ মাথায় যার ঘরে নিয়ে গিয়ে নিতাই তুলেছিল, তার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারেনি বৃন্দাবন। গায়ের রং বেশ মাজা মাজা, চিকন কোমর, কোকড়া কোকড়া চুল পিঠময় ছড়ানো, ঘন পালকে ঘেরা বড় বড় চোখের খর চাহনি, নিটল কাঁচা বেলের মতো দুই বুক, তানপুরার খোলার মতো ভারী পাছা, পাতলা রসে ভরা ঠোঁট, টুসকি মারলেই রক্ত ছুটবে, সারি সারি মুক্তোর মতো সাজানো দাঁত। পরনে ছিল জংলা জংলা একটা শাড়ি। তাতেই তাকে জাদুকরী মনে হচ্ছিল। নিতাই পরিচয় করিয়ে দিয়েছিল, এই হলো গো পদ্ম। পদ্মকে বলেছিল, এই হলো বেন্দা দাদা, যার গান শুনবার জন্য হেদিয়ে মরছিলে। এসো ঘরে এসো। চোখের তারায় হাসি ছলকে দিয়ে ওদের ভেতরে নিয়ে গিয়েছিল পদ্ম। ঘরখানা বেশ ছিমছাম। একধারে তক্তাপোষে ধপধপে বিছানা পাতা, ঝালুরওয়ালা বালিশ চাদর, পার বসানো হাত পাখা, সবই চমৎকার। ছোট টেবিলে আয়না, চিরুনি, গন্ধ তেল, পাউডার, লাল নীল চুলির ফিতে পরিপাটি করে সাজানো। দেয়ালে দেয়ালে লাস্যময়ী সুন্দরীদের ছবি। মনে আছে একখানা নকশা করা মাদুর পেতে তাদের বসিয়েছিল পদ্ম। তারপর হেসে হেসে বলেছিল, তোমার কথা নেতায়ের মুখে ঢের শুনেছি। গান আমি বড্ড ভালোবাসি, অনেক গান শোনাতে হবে। সঞ্জে অবধি তুমি এখানেই থাকতে পারো, তারপর শেয়াল কুকুরগুলো নাচবে, তখন গেলেই হবে। চোখের পাতা পড়ছিল না বৃন্দাবনের, এক দৃষ্টে পদ্মকে দেখছিল সে। 25 বছরের জীবনে এর আগে কোনো মেয়ে মানুষের দিকে তাকাবার সময় হয়নি। তার নিজের পেটের ভাবনাতেই অস্থির হয়ে থাকতে হয়েছে। পদ্ম আরও কি কি বলেছিল আজ আর মনে পড়ে না। আকণ্ঠ নেশা করলে যেমন হয়, তখন বৃন্দাবনের সেই অবস্থা। একসময় পদ্ম বলেছিল, এবার তো হলে গান ধরো। খোল বার করে গাইতে শুরু করেছিল বৃন্দাবন, হরে কৃষ্ণ কৃষ্ণ।
শুরুর মুখে বাধা পড়েছিল। গলা শুনে একটি দুটি করে পাড়ার অন্য মেয়েরা পদ্মর ঘরের সামনে এসে ভিড় জমিয়েছিল। তারা খিলখিল করে হেসে গড়িয়ে পড়েছে। পদ্মর পুরো কুঁচকে গিয়েছিল। একই গান ধরেছে। বৃন্দাবন দিশেহারা হয়ে পড়েছিল। রুদ্ধস্বরে বলেছিল, কীর্তনের আখর। বাইরের মেয়েরা আগের মতো হেসে গড়াতে গড়াতে বলেছিল, এই থেকে প্রেমচারী ছুটিয়ে আনলিল পদ্ম। আমাদের সবাইকে একেবারে সতী সাবিত্রী করে দিয়ে যাবে, ব্যবসা করে আর খেতে হবে না। পদ্মর চোখের ছটফটে তারায় হাসি নেচে বেড়াচ্ছিল। সে বলেছিল, আসর বুঝে তো গাইতে হয়, তোমার এই গান এখানে চলবে না। উদ্ভ্রান্তের মতন বৃন্দাবন শুধিয়েছিল, তবে কি গাইব? অন্য কিছু গাও। পদ্ম জিজ্ঞাসা করেছিল, রসের গান কিছু জানো? রসের গান বলতে? সারা গায়ে ঢেউ তুলে হেসেছিল পদ্ম। রসের গান কি জানো না? আচ্ছা বলে দিচ্ছি। সুর করে কয়েকটি পদ বলে দিয়েছিল। তুমি প্রেমের নাগর হে, তুমি রসের নাগর হে, আমার বাইশ হয়ে ঘাটের মরা, বিটলে ছোড়া ডাইনি, তোমাকে শোয়াবো নাকর বুকের মধ্যিখানে। তুমি পাকা এচোর হে, তুমি রাধার নাগর হে, স্বগত মত্ত জুড়ে আমার হাজার ভাতার হে, তোমার গায়ে গা ঘষ্টিয়ে অঙ্গ জুড়াই হে। পদগুলো আউড়ে পদ্ম বলল, এইরকম গান শিখে এসো। ভগবানের গান ফান এখানে চলবে না। ভগবান এ পাড়ায় ঢোকে না, আমরা ঢুকতে দিই না। কেনই বা দেব বলো? ভগবান আমাদের দিয়েছেটা কি? এ নরকে জঞ্জালে ছুড়ে দিয়েছে? নরকে যখন এসেছি তখন এখানকার মতোই চলব। তীব্র আক্রোশে আর অভিমানে তার ঠোঁট বেঁকে গিয়েছিল। বৃন্দাবনের চোখ মুখ ঝাঝা করছিল। কি উত্তর যে সে দিয়েছিল, আর কখন বাজনার জিনিসগুলো তুলে নিয়ে নিতাইয়ের সঙ্গে চলে এসেছিল, স্মৃতি থেকে সব মুছে গেছে। বৃন্দাবনের প্রাণের ভেতর সাত্ত্বিকতার খানিকটা ছোঁয়া আছে। কামিনী পাড়া থেকে ফিরতে ফিরতে সে প্রতিজ্ঞা করেছিল আর ওখানে যাবে না। কিন্তু ফিরে ফিরে ঘুরে ঘুরে কোচকা কোচকা চুল, রসে ভরা টসটসে ঠোঁট, ছটফটে চোখে খর চাহনি, তানপুরার খোলার মতো পেছন দিক, সরু কোমর, শরীরে ঢেউ তোলা হাসি তার মনে পড়ে যাচ্ছিল। মনটাকে যতই অন্যদিকে ফেরাতে চেষ্টা করছিল বৃন্দাবন, ততই সেটা কামিনী পাড়ায় ছুটে যাচ্ছিল। কাজেও মন বসছিল না, বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছিল বৃন্দাবন। চিরকাল শান্ত ভক্তি রসের দিকেই তার ঝোঁক। কীর্তন টীর্তন গাইতে ভালো লাগে। গাজলা তারির মতো উগ্র উত্তেজক অন্য রসের গানও যে আছে তার খবর রাখত না সে। কিন্তু এবার থেকে রাখতে হবে এবং সেসব শিখতেও হবে। হাজার হোক, মেয়েটা মুখ ফুটে বলেছে গান শুনবে, তাকে না শুনিয়ে পারবে না বৃন্দাবন। নয়নপুর ব্যবসার জায়গা, গাইয়ে বাজিয়ে মানুষের এখানে খুব অভাব। নদীটা কোনাকুনি দক্ষিণে মাইল 10 পাড়ি দিতে পারলে রাজারহাট বলে একটা ছোট শহর আছে। সেখানে একজন ওস্তাদ গান টান শেখায়। হ্যারানের কাছ থেকে ছুটে নিয়ে বৃন্দাবন রাজার হাতে ছুটেছিল, কিন্তু বিমুখ হয়ে ফিরে আসতে হয়েছে। কেননা গানের ওস্তাদ কি একটা দরকারে কলকাতায় গেছে, ফিরতে ফিরতে 2 মাস। আরেকজনের খবর পাওয়া গেল বিবিবাজারে, জায়গাটা রাজারহাটের চাইতেও দূরে। শোনামাত্র বৃন্দাবন ছুটেছিল, কিন্তু ওখানেও সুবিধে হলো না। সে যে জাতীয় গান শিখতে চায় বিবিবাজারের ওস্তাদ তা শেখাবে না। ঘাড় ধরে সে বৃন্দাবনকে বের করে দিল। শুধু রাজারহাট বিবিবাজারই নয়, কোনো জায়গা থেকে গাইবার খবর কানে এলেই হয়, বৃন্দাবন ছুটে যেত। তার আর্জি শুনে কেউ তাড়িয়ে দিত, কেউ বলতো কাওয়ালি শেখো, ঠুংরি শেখো। এসবও রসের গান,
জমিয়ে দিতে পারবে। পদ্ম যে গানের ফরমাশ করেছে তাও কেউ শেখাতে চাইতো না। তাদের মতে শিখলে তো ভালো জিনিসই শেখা ভালো, নোংরা পাকে গুজে লাভ কি। অনিচ্ছা সত্ত্বেও হারানের কাছ থেকে ছুটি নিয়ে কাওয়ালি ঠুমরি জাতীয় গান শিখতে শুরু করেছে বৃন্দাবন। ছেলেবেলা থেকে গানের প্রতি তার খুব টান। কাওয়ালি ঠুমরির গান শুনে খানিক আকর্ষণ বোধ করেছিল। নেহাতি শেখার জন্য শেখা, নইলে পদ্মর ওই গানগুলোর জন্য সে ভেতরে ভেতরে আকুল হয়েছিল। এদিকে পদ্ম নিতাইকে দিয়ে প্রায়ই বৃন্দাবনকে কামিনী পাড়ায় ডাকিয়ে নিয়ে যেত। বলতো, আমার সেই গান কি হলো? অপরাধীর মতো মুখ করে কেমন উত্তর দিত, এখনো ঠিক শিখে উঠতে পারিনি, তবে তকে তকে আছি, শিখতে পারলে শুনিয়ে যাব। দুই ঠোঁটের ফাঁকে নিঃশব্দে বিচিত্র একটা হাসির টিপে টিপে খুন করতে করতে আর শিকার দিতে দিতে পদ্ম বলতো, তুমি কেমন ব্যাটা ছিলে, সমাজে দুটো রসের গান শোনাতে পারলে না? বৃন্দাবনকে নিয়ে কি এক খেলায় মেতে উঠেছিল পদ্মা। বৃন্দাবন বলতো, এখন অন্য গান শোনাই, পরে না হয়। অন্য গান বলতে তো কীর্তন টেত্তন। তোমাকে তো প্রথম দিনই বলে দিয়েছি, ওসব ভগবানের ব্যাপার এখানে চলবে না। কাপা বিব্রত সুরে বৃন্দাবন বলতো, না না, কীর্তন না, ঠুংরি টুংরি সব শুনবো, তবে তার আগে যে গান বলেছি। কামিনী পাড়ায় যাতায়াতের খবর কেমন করে যেন রটে গিয়েছিল। খুব সম্ভব নিতাই ঢাকে কাঠি দিয়ে সারা নয়নপুরে চাউল করে বেরিয়েছে। ফলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হারান সাধুখা বলল, কিরে বেন্দা, তোর পেটে পেটে এত, তুমি সালা গুণের সাগর হে। গোঙানির মতন শব্দ করে বৃন্দাবন বলতো, কি করছো দোকানদার? রোজ রোজ সালা মাগি পাড়ায় যাচ্ছ? না, ব্যাপারটা হলো। ব্যাপারটা আবার কি? তা বেশ করেছিস, মালটাল খা, মেয়ে মানুষের গন্ধ শোক, তবেই তো পেরানে হাজার পিদ্দিন জ্বলবে। হারান বলতো, এতকাল তো গান ফান নিয়ে রইলি, আর কোনো দিকে তাকাইসনি, এদিনে সালা মানুষ হলি। কিছু একটা বলতে চেষ্টা করতো বৃন্দাবন, বলতে চাইতো। হারান যা বলেছে তা ঠিক না, সব মিথ্যা, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোতো না। গানের জন্য স্বর্গমূর্ত চষে বেড়ানো, পদ্মর কাছে ছোটাছুটি, হারানের অশ্লীল ঠাট্টা, এসবের ভেতরেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন খবর এলো, বীজনগর বলে একটা জায়গায় একজন ওস্তাদ আছে। কলকাতার থিয়েটারে সে বেহালা বাজাতো। পদ্ম যা শুনতে চায় তার ভাড়ারে নাকি সেই সব ঝাঝালো বস্তু অফুরন্ত। সুতরাং বৃন্দাবনকে রোখা গেল না। কদিনের ছুটি নিয়ে সে বীজনগরে পাড়ি দিল। কামিনী পাড়ার উপযুক্ত অশ্লীল গাজলা রসের তামিল নিয়ে দিন সাতেক পর নয়নপুরে ফিরেই প্রথমে বৃন্দাবন গেল কামিনী পাড়ায়। পদ্মকে আজ সে গান শোনাতে পারবে। কিন্তু পদ্মের ঘরের সামনে এসে বৃন্দাবন দাঁড়ালো, ঘরটা খালি। কামিনী পাড়ার অন্য মেয়েরা জানিয়েছে, পাখি ফুরুত করেছে। পদ্ম কোথায় গেছে তাও বলেছিল মেয়েরা। নদীর ওপারের পয়সাওয়ালা আড়তদার নিশিকুণ্ডু নাকি তাকে নিয়ে গেছেন। এখন থেকে পদ্ম কুণ্ড মশাইয়ের বাধা মেয়ে মানুষ হয়ে থাকবে, আর কামিনী পাড়ায় ফিরবে না। চারপাশ ফাঁকা, নিরাকার হয়ে গিয়েছিল। চলতে চলতে মেয়েপাড়া থেকে বেরিয়ে এসেছিল বৃন্দাবন। তারপর কত বছর কেটে গেছে, নয়নপুর ছেড়ে যাওয়া হয়নি বৃন্দাবনের। হারানের দোকানে বিড়ি বেঁধে চলেছে সে। ছোটখাটো একটা গানের দলও খুলেছে, ডাক পড়লে গিয়ে আসে। পদ্মকে শোনাতে পারেনি সেই আক্ষেপ, সেই বেদনা সারা জীবনে খুঁজবার নয়। কোনোদিন অন্য মেয়েকে বৃন্দাবন গান শোনাতে পারবে না।
30 বছর আগে সেই দিনগুলো কতক্ষণে তাকে আচ্ছন্ন করে রেখেছে বৃন্দাবনের খেয়াল নেই। এক সময় কানের কাছে সেই শুকনো লোকটার গলা ফিসফিসিয়ে উঠল, দাসমশাই। বৃন্দাবন চমকে উঠল। লোকটা আবার বলল, অনেক রাত হলো, এবার মরা নিয়ে বেরোতে হয়, তা বৃষ্টিটা ধরেছে, আবার কখন ঝেপে নামবে। জড়ানো গলায় বৃন্দাবন বলল, হ্যাঁ। একটু পরে সব যাত্রা বেরোলো। একটা লোক খই আর পয়সা ছড়াতে ছড়াতে আগে আগে চলেছে। পেছনে চোখের জলে বুক ভাসাতে ভাসাতে চলেছেন কুণ্ডু মশাই। একটা লোক তার মাথায় ছাতা ধরে চলেছে। শুকনো লোকটা মিথ্যে বলেনি, সত্যি পদ্মর ভাগ্য ভালো। বলো হরি, হরি বল। হরিধ্বনির সঙ্গে তাল মিলিয়ে বৃন্দাবনের দল গান ধরেছে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আর বৃন্দাবন নিজে আপন মনে সে বলল, তোমার জন্য কত ঘুরেছি, কত রসের গান মজার গান শিখেছি, কিন্তু কিছুই কাজে লাগলো না। ভগবানের নাম তুমি শুনতে পারতে না, তাকে তুমি ঘেন্না করতে। এই শেষ সময়ে তার নাম ছাড়া আর কি তোমায় শোনাতে পারি? বলো পদ্ম, তুমি বলো। এরই সাথে শেষ হলো প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প শেষ পারানি। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আরও জানাবেন আপনারা কোন গল্প অডিও বুকে শুনতে চান। আপনারা অনেক ভালো থাকবেন।